নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। অবশেষে বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা। দুবরাজপুর পৌর এলাকায় ও হেতমপুরে বিজেপির দেয়াল লিখন। চণ্ডীদাস স্মরণ উৎসবে সম্প্রীতির বার্তা নানুরে। বিশ্বভারতীর প্রফেসরের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ। মোরারই থানা পুলিশের উদ্যোগে নাবালিকা উদ্ধার। রাজনগর ব্লকের পরাশিয়া গ্রামের রক্ষা কালী পুজো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। গতকাল শনিবার 30শে মার্চ বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করেছে। এখানে এবার প্রতিদ্বন্দ্বিতার আসরে ভিন জেলার মানুষ প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বেশ কৌতূহল ছিল। তবে এদিন বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের নাম ঘোষণা হতে বিজেপি কর্মীদের মধ্যে আলাদা উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। গতকাল রাত থেকেই শুরু হয়েছে দেয়াল লিখন। আজ রবিবার 31শে মার্চ বীরভূমের অন্যতম সতীপীঠ বক্রেশ্বরে জোর কদমে ভোট প্রচার ও দেয়াল লিখন শুরু হয়েছে। বাড়ি বাড়ি পৌঁছায় বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের কো ইনচার্জ সৌগত পাত্র। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার কো কনভেনার তীর্থঙ্কর ভট্টাচার্য, সিউড়ি 1 নম্বর মণ্ডল সভাপতি সুরজিৎ ঘোষাল, দুবরাজপুর ব্লক কনভেনার জয়ন্ত আচার্য সহ বিজেপির দলীয় কর্মী সমর্থকরা। এদিন বীরভূম লোকসভা কেন্দ্রের কো ইনচার্জ সৌগত পাত্র জানান, সন্ত্রাস রুখতে মাননীয় মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার, যিনি এই বীরভূমের মাটিকে চেনেন, মাননীয় দেবাশিস ধরকে গতকাল বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপর থেকে এখানে কর্মীদের প্রচণ্ড উদ্যম দেখা যাচ্ছে, তারা সবাই মাঠে নেমে পড়েছেন। গতকাল সারা রাত ধরে দেওয়াল লিখন হয়েছে। আজকে আমরা এখানে বক্রেশ্বরের পূর্ণভূমিতে এসেছি। সমস্ত লাভার্থীদের সাথে আমরা বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ করছি। এখানে যারা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়েছেন যেসব মানুষ, তারাও সবাই মোদিজিকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য মুখিয়ে আছেন। আগামী 13ই মে আপনারা সবাই এগিয়ে আসুন এবং মোদিজির হাত শক্ত করার জন্য আইপিএস দেবাশিস ধরকে পদ্মফুল চিহ্নে ভোট দিন। ধন্যবাদ। আপনার নাম? সৌগত পাত্র। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর পৌরসভা এলাকায় বিজেপি প্রার্থী দেবাশিস ধরের নাম দিয়ে দেয়াল লিখন শুরু করল বিজেপি। আজ রবিবার 31শে মার্চ সকাল থেকে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের নাম দিয়ে দেয়াল লিখন শুরু করল। চলছে জোর কদমে দেয়াল লিখনের কাজ। দেয়াল লিখনে হাত লাগালেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। সঙ্গে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুল নন্দী, বিজেপির শহর সভাপতি করুণাময় মুখার্জি, বিজেপি নেতা সত্যপ্রকাশ তেওয়ারি সহ আর অনেকে। এদিন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আপনারা জানেন যে গতকালকে আমাদের এক্স আইপিএস দেবাশিস ধর মহাশয় বীরভূম লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ঘোষণা হয়েছে।
এবং তারপর থেকে আমরা দুবরাজপুর বিধানসভা দুবরাজপুর শহর মণ্ডলের উদ্যোগে আমরা দেওয়াল লেখন শুরু করেছি, যেটা আজকে আমাদের 13 নম্বর ওয়ার্ডে আমরা দেওয়াল লেখন করছি এবং আমাদের প্রত্যেকটা বুথ স্তরে আমাদের দেওয়াল লেখন বিভিন্ন ধরনের প্রচার চলছে। আমরা বীরভূমের মানুষকে বলবো যে আগামী যে লোকসভা নির্বাচনে আপনারা তৃণমূলকে তিনবার ভোট দিয়ে তাদের সাংসদ জিতিয়েছিলেন, কিন্তু বীরভূমের মানুষ তাকে ওই সিনেমার টিকিট কেটে দেখার মতন দেখেছেন, কিন্তু তার পরিবর্তে বীরভূমের কোনো উন্নয়ন হয়নি। একজন প্রশাসনিক ব্যক্তি তিনি আজকে বীরভূম লোকসভাতে প্রার্থী হয়েছেন, এটা আমাদের বীরভূমের মানুষের কাছে গর্বের বিষয়। আমরা চাইব এখানকার মানুষের উন্নয়ন করতে তিনি আমাদের বীরভূমের নাগরিক হিসাবে তিনি কাজ করবেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং প্রচারে আমরা নেমে পড়েছি এবং প্রত্যেকটা মানুষ আমাদেরকে স্বাগত জানাচ্ছে যে আপনারা যে এতদিন প্রার্থী ঘোষণা করেননি এবং আমাদের প্রার্থী ঘোষণা করার পরে মানুষ উচ্ছ্বসিত হয়েছে এবং মানুষ চাইছে এবারে পরিবর্তন হোক এবং পরিবর্তনের পক্ষেই মানুষ ভোট দেবে। সহজ শুধু নয়, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী আইপিএস অফিসার দেবাশিস ধরই জিতবে এবং এখানকার মানুষ মনস্থির করে ফেলেছে আগামী নির্বাচনের যে দিন আছে 13 তারিখে, সেই 13 তারিখেই ঠিক হয়ে যাবে বীরভূম লোকসভা আমাদের দেবাশিস ধর মহাশয়কেই এখানকার সাংসদ হিসেবে জিতিয়ে লোকসভাতে পাঠানো। দেখুন, যদি তিনি কাজ করে থাকেন, 3বার সাংসদ ছিলেন, তাহলে তাকে প্রচার করার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কারণ সাধারণ মানুষ তাকে দেখতে পায়নি, উন্নয়ন তো দূরের কথা। তাই আগেই প্রচার করে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে আবারও মানুষকে ভুল বোঝানোর যে কাজ, মানুষ বোকা নয়। আগামী নির্বাচনে তার জবাব শতাব্দী মহাশয়া পাবেন এবং এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে। দেখুন, প্রচারে আমরা পিছিয়ে নেই। আমাদের প্রার্থী ঘোষণা না হলেও আমাদের বুথ মিটিং থেকে শুরু করে দেওয়াল বুকিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক কর্মসূচি, সেটা আমরা ডে 1 থেকেই শুরু করেছিলাম। আমাদের প্রার্থী ঘোষণা হওয়ার সাথে সাথে আমাদের পুরো লোকসভা জুড়েই আমাদের প্রচার চলছে। পাশাপাশি দুবরাজপুর ব্লকের হেতমপুরে বিজেপি প্রার্থীর নাম ছাড়া দেয়াল লিখন শুরু করেছে অনেক আগে থেকেই। আজ রবিবার 31শে মার্চ সকাল থেকেই বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের নাম দিয়ে দেয়াল লিখন শুরু করলো। চলছে জোর কদমে দেয়াল লিখনের কাজ। এদিন বিজেপির দুবরাজপুর ব্লক সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি জানান, গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আজ সকাল থেকে হেতমপুর অঞ্চলের যতগুলো দেওয়াল লেখন করা আছে, সেই প্রত্যেকটা দেওয়ালে আমরা দেবাশিস ধরের নাম, আমাদের মাননীয় প্রার্থী, তার নাম লিখতে শুরু করেছি। এবং আজ হেতমপুর অঞ্চল লেখা হয়ে যাওয়ার পর বিভিন্ন অঞ্চলে যেখানে যেখানে আমাদের দেওয়ালে প্রার্থীর নাম লেখা বাদ দিয়ে প্রচার করা আছে, সব জায়গায় আমরা আজকালের মধ্যেই প্রার্থীর নাম লিখে দেব। আমরা 100% আশাবাদী দেবাশিস ধর এই বীরভূম লোকসভা কেন্দ্রে জিতবে। আমাদের কর্মীরা সেভাবেই তৈরি আছেন দেবাশিস ধর বাবুকে জিতানোর জন্য। আমরা খুব আনন্দিত এনার মতন একজন আইপিএসকে দাঁড় করানোর জন্য। আমাদের ভারতীয় জনতা পার্টি প্রমাণ করেছে সমাজের নিচু স্তর থেকেও যেমন প্রার্থী করতে পারে, সমাজের উচ্চ স্তরেও যারা বসবাস করে তাদেরও প্রার্থী করে। গ্রামের বধূ রেখা পাত্রকে প্রার্থী করেছে, রাজমাতা অমৃতা দিকে ফোন করেছেন এবং আবার আইপিএসের মতন লোক দিকেও আমাদের প্রার্থী করছে। এটা ভারতীয় জনতা পার্টি পারে যে নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত প্রার্থী করতে। এনাকে প্রার্থী করাতে আমরা খুব খুশি। বিরোধীরা প্রচার করছে আমাদের নাকি দ্বন্দ্ব আছে। আমাদের কোনো দ্বন্দ্ব নেই, আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের কোনো দ্বন্দ্ব নেই। এটা বিরোধীদের একটা চক্রান্ত। ওরা নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত, তাই তাদের ওই গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে আমাদের নামে মিথ্যা প্রচার করছে। আপনার নামটা? আমার নাম সোমনাথ ব্যানার্জি, আমি দুবরাজপুর 4 নম্বর মণ্ডলের সভাপতি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হল। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই উক্তিকে সামনে রেখে কবি চণ্ডীদাসের নানুরে ফের সম্প্রীতির নজির দেখা গেল। চলছে মুসলিম সম্প্রদায়ের মানুষদের রমজান মাস। এই মাসে মুসলিম সম্প্রদায়ের মানুষজন রাখেন রোজা। তাই গতকাল শনিবার 30শে মার্চ নানুরে চণ্ডীদাস স্মরণ উৎসব ও চণ্ডীদাস মেলা কমিটির উদ্যোগে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষদের জন্য আয়োজন করা হয়েছিল ইফতার পার্টির। এই অনুষ্ঠানে প্রায় 600 জন মুসলিম সম্প্রদায়ের রোজদার মানুষ এদিন ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, স্বর্ণোৎসব গ্রামীণ মেলা কমিটির পক্ষ থেকে তাদের আয়োজনে, আহ্বানে, তত্ত্বাবধানে আজকে নানুরের এই উচ্চ বিদ্যালয়ে একটা আমাদের যেহেতু রমজান মাস চলছে, এই রমজান মাস উপলক্ষে একটা ইফতার পার্টি এবং দোয়া মজলিসের আয়োজন করা হয়েছিল। আমরা সকলে সমবেত হয়েছিলাম। যদিও এটা নানুরের মানুষ বৈষ্ণবকবি চণ্ডীদাসের যে কথা, যে বার্তা, যে বাণী, সেই বাণীটাকে আমরা স্মরণ করে সবসময়ের জন্য চলি। এই মেলাটা 5 দিন আগে আরম্ভ হয়েছিল। আপনারা দেখেছেন সেই দিন এই গোটা নানুরের আকাশ বাতাসে মুখরিত হয়েছিল। নানুরের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের যারা কীর্তনীয় দল যাদের আছে, 150 থেকে 200 দল যেদিন এসেছে, সেদিন আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ যারা আছি, আমরা তাদের সহায়তা করার জন্য পাশে ছিলাম। অনুপভাবে মেলা কমিটি যারা আহ্বায়ক, যারা তত্ত্বাবধানে আছেন, যারা প্রচার করে, সভাপতি শুরু করে প্রত্যেককেই আয়োজন করেছেন। আজকে আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষেরা এখানে এসেছি এবং ইফতার পার্টিতে অংশগ্রহণ করলাম। এটাই নানুরের মানুষের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেটাই আর একবার এখানে প্রতিফলিত হলো। এটাই বলবো, নানুরের মানুষ যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইসাই পাশাপাশি আমরা বসবাস করি, আমাদের ধর্ম আমরা পালন করছি, সেই ধর্মের আনন্দের রস উপভোগ করার জন্য যেমন হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইয়েরা আয়োজন করেছে, অনুপভাবে যখন চণ্ডীদাসের মাটিতে, নানুরের মাটিতে যেদিন আমাদের ওই 150 থেকে 200 জন কীর্তনীয় দল নানুর প্রদক্ষিণ করছিল, আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী ভাইয়েরা তারা সকলেই তাদের সহায়তা করেছি। এভাবেই হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই বাংলার মাটিতে এক ছাতার তলে আমরা বসবাস করছি। আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটা মেলবন্ধন আছে, এই মেলবন্ধন যেন অটুট থাকে। আমরা এভাবেই যেন আগামী দিনে পাশাপাশি বসবাস করতে পারি, একে অপরের সুখ দুঃখ, আপদ বিপদে এইভাবেই আমরা যেন মিলিতভাবে থাকতে পারি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। বিশ্বভারতীর পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজ ভাষাভবন বিভাগের এক প্রফেসর আবদুল্লাহ মোল্লা তার বিরুদ্ধে এবার ওই বিভাগের 3 ছাত্রী শান্তিনিকেতন থানায় অভিযোগ করল শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আজ রবিবার 31শে মার্চ
এমনকি তাদের অভিযোগ, তাদেরকে ওই প্রফেসর হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজও করেন। ওই 3 ছাত্রীর অভিযোগ, পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে একাধিকবার আমাদের শারীরিক ও মানসিক নির্যাতন করতো ওই প্রফেসর। এমনকি আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন অশ্লীল মেসেজও করতেন। আমরা খুব আতঙ্কিত হয়ে আছি। আমরা শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছি। এই বিষয়ে ওই প্রফেসর আবদুল্লাহ মোল্লা, তাকে ফোন করা হলে তিনি বলেন, আমি বোলপুরে নেই, এই বিষয়ে আমি কিছু জানি না। যদি কোনো পড়ুয়াকে মেসেজ করা হয় তাহলে পড়াশোনার বিষয়ে করা হয়েছে। এদিন ওই অভিযোগকারিণী পড়ুয়ারা জানান, অভিযোগ বলতে আমাদের ডিপার্টমেন্টে যে প্রফেসর, ওনার বিরুদ্ধেই অভিযোগ। উনি বারবার মেয়েদেরকে মেসেজ করেন উল্টোপাল্টা, ঠিক আছে। তো ওনার শিকার বারবার আমরা হই। হ্যাঁ, উনি বারবার আমাদেরকে বলেন কি যে তুমি যদি আমার সাথে এসে দেখা না করো, আমার সাথে যদি ফ্রেন্ডশিপের সম্পর্ক না করো বা আলাদাভাবে যদি না বসো, তাহলে তোমাকে ব্যাক দিয়ে দেবো। আমাদের পরীক্ষার 1-2 দিনের মধ্যেই তিনি বলে দিতেন যে আমাদের কোন সাবজেক্টে ব্যাক আসতে পারে, ঠিক আছে। তারপর ওনার সাথে নাইট স্টে করার কথা, বাইরে গিয়ে দেখা করার কথা। তো ওনার এই কথাগুলো যদি না শুনতাম বা পাত্তা না দিতাম, তাহলে উনি সবসময় আমাদেরকে মানে থ্রেট করতেন, ঠিক আছে। ইভেন যখন আমরা বলতাম কি স্যার আমাদের দোষটা কোথায়, তখনও তিনি ওরকম বলতো যে সেটা তো আমার জানার কথা না। ওনার কথা না শুনলেই আর কি উনি এরকম টাইপের মেসেজ করতেন। তারপর এই যে গ্র্যাজুয়েশন যদি না হয় 4 বছরের, আমি যখন বলতাম যে তাহলে আমাদের কি হবে, তো তখন বলতো আমাদেরকে ঠাট্টা করে বলতো যে 4 বছর গ্র্যাজুয়েশন যদি না হয়, তখন তুমি তোমার মা বাবার কাছে কি করে মুখ দেখাবে, ঠিক আছে। বাইরে থেকে পড়াশোনা করতে এসছো, তোমার গোটা ফিউচার শেষ হয়ে যাবে, চাকরি বাকরি কিচ্ছু হবে না, একবার ভেবে দেখো। উনি এভাবে আমাদেরকে সবসময় ভয় দেখাতেন, ঠিক আছে। তো এইরকমই করে আসছেন, শুনছি তো এখনো পর্যন্ত অনেক মেয়ের সাথে এটা হয়েছে। তো আমরা চাই না যে যেগুলো আমাদের সাথে হচ্ছে এখন, সেগুলো আর ভবিষ্যতে কারোর সাথে হোক। তো তার জন্যই আমাদের জায়গায় যেতে পারতো এটা, যদি না প্রতিবাদ করতে। এটা কি চলেই আসছে? এটা চলেই আসছে, এটা হয়েই আসছে, এটা আমাদের শোনা কথা হয়েই আসছে, আর আমরা এগুলো শিকার এখনো পর্যন্ত, ঠিক আছে। আর এটা যদি আমরা প্রতিবাদ না করতাম, এটার কোন জায়গায় যে গিয়ে থামতো তারা আমাদের কারোর জানা নেই। একজন শিক্ষকের এই ধরনের আচরণ এবং যেহেতু ছাত্রীদের সঙ্গে এই ধরনের ব্যবহার, বলবেন? খুব লজ্জনীয়। উনি যেই চেয়ারটায় বসে আছেন, সেই চেয়ারটা উনি মিস ইউজ করছেন। ওর যেই চেয়ারটার যে সম্মান, তিনি সেটা দিতে পারছেন না। বিশ্বহার থেকে এই বিষয় নিয়ে জানিয়েছেন? না, এখনো পর্যন্ত জানাইনি কিছু। প্রথমেই আমরা এসেছি এখানে, তো থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, থানায় অভিযোগ করলাম। আমার অভিযোগ হচ্ছে, আমি পার্সিয়ান ডিপার্টমেন্টে আবদুল্লাহ মোল্লা বলে যে স্যার আছেন, তো উনি দিনের পর দিন আমাদেরকে মেসেজ করে। এমনকি উনি জিসি অ্যারাবিক পড়ান, তো যাতে আমরা ওই অ্যারাবিক সাবজেক্টটা নিই, তার জন্য বারবার আমাদেরকে ফোর্স করেছে, আমাকে ফোনও করেছে এমনকি। কিন্তু আমি অ্যারাবিকটা নিই না, আমি অন্য সাবজেক্ট নিই, সেটা হচ্ছে ওনার রাগ। এবার যার কারণে উনি আমাদেরকে বারবার থ্রেট দিচ্ছেন যে আপনাকে ব্যাক দিয়ে দেবো, তুমি আমার সাথে পার্সোনালি দেখা করো। এমনকি উনি এটা বলেছেন যে অনেস্টলি, সেমি অনেস্টলি, ডিসঅনেস্টলি। তো অনেস্টলি আর ডিসঅনেস্টলিটা বোঝা যায়, কিন্তু সেমি অনেস্টলিটা কি, আমি ওটাই জানতে চাই। সেমি অনেস্টলি মানে উনি কী বলতে চাইছেন। এমনকি আমি যখন ওনাকে এটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি সেমি অনেস্টলিভাবে কী বলতে চাইছেন, তো উনি আমাকে বলছে যে তুমি কি অন্য কাজে অভ্যস্ত, অন্য কাজে তো তুমি অভ্যস্ত নও, তাহলে তুমি টুকলি করতে পারবে, চিট করতে পারবে। এই সাজেশনটাটুকুও উনি দিয়েছেন। এমনকি আমাদের বান্ধবীর ওপরও বারবার মেন্টালি টর্চার করছে আমাদেরকে, বারবার ফোর্স করছে যাতে ওকে ওনার সঙ্গে দেখা করা হয়। এমনকি আমি ডিপার্টমেন্টে গেছি, তো ডিপার্টমেন্টে যাওয়ার পর উনি গায়ে টাচ করেছেন, একবার পিঠে হাত দিয়েছেন, আন্ডার আর্মসে হাত দিয়েছেন। এমনকি আমাদের ডিপার্টমেন্টে আর একদিন 10ই মার্চ, তো সেদিন আমি ডিপার্টমেন্টে যাওয়ার পর উনি আমাকে মুখে একটা কচুরি ভরে দেন। তো উনি ঠোঁটে এত বাজে ইঙ্গিতভাবে টাচ করেন যে টাচটা আমার একদমই ভালো লাগেনি। তো এটাই অভিযোগ যে উনি আমার সাথে এরকম এখন করছেন, ভবিষ্যতে উনি কী করবেন। তাহলে কি আপনাদের যে কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষকে কি জানানো হয়েছিল? হেড অফ দ্য না, ওনাকে এখনো কিছু জানায়নি। থানাতে? হ্যাঁ, থানাতে। স্যারের নাম আবদুল্লাহ মোল্লা। উনি কি আপনাদেরকে অশ্লীল মেসেজও পাঠান? হ্যাঁ 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 হ্যাঁ, বারবার পাঠিয়েছেন। কী ধরনের এসএমএস করতো? এসএমএস করতো যে আমাকে বলেছে যে তুমি কি ব্যাক ক্লিয়ার করার সলিউশন চাও। তো যখন আমি বলেছি কী সলিউশন, তখন উনি বলেছেন যে আপনি যেদিন বলবো সেদিন তুমি আমার সাথে দেখা করো, এই কথাটা উনি বলেছেন। এমনকি এর আগেও বলেছেন যে তোমার ব্যাক ক্লিয়ার করা অনেক রাস্তা আছে, অনেক ধরনের মেসেজ করেছেন। এমনকি ডিপার্টমেন্টও আমাদের অনেক বন্ধুদের বলেছেন যে রেজাল্ট বেরোনোর আগেই উনি জেনে যেতেন যে আমি ব্যাক পাবো বা কিছু, কিন্তু সেটা উনি কী করে জানলেন? একটা গেস্ট লেকচারার হয়েছে, উনি কী করে জানলেন এটা? এটাই হচ্ছে আমার বক্তব্য। তোমরা কি চাইছো এখন?
আমরা চাইছি যে ওনাকে যাতে মানে শাস্তি দেওয়া হোক, যাতে এই জিনিসটা এখন আমাদের সাথে হচ্ছে ভবিষ্যতে যেন আমাদের জুনিয়র কারোর সাথে যেন না হয়, এটাই চাই। কি করলে তার জন্য? তার জন্য আমরা কমপ্লেন করেছি, এফআইআর করেছি। কোথায়? শান্তিনিকেতন থানাতে করেছি, এমনকি উমেন পুলিশে এখানেও এসেছিলাম। আপাতত আমাদের ব্যাচে 3টে মেয়ের সাথে হয়েছে, এবার আরও আছে কিনা সেটা আমি এখন বলতে পারবো না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার অন্তর্গত মুরারই থানার রঘুনাথপুর গ্রামের এক নাবালিকা মেয়ে গত বছর ডিসেম্বর মাসে নিখোঁজ হয়। তারপর ওই নাবালিকার পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করে না পেয়ে চলতি বছরের মার্চ মাসের 2 তারিখ মুরারই থানায় নিখোঁজ ডায়েরি করে। এরপর মুরারই থানার পুলিশ তদন্ত শুরু করে এবং মুরারই থানার পুলিশ ওই নিখোঁজ নাবালিকাকে আজ রবিবার 31শে মার্চ হুগলির উত্তরপাড়া থেকে উদ্ধার করে এবং মুরারই থানায় নিয়ে আসে। তারপর আজকেই ওই নাবালিকা মেয়েকে রঘুনাথপুর গ্রামের তার পরিবারের হাতে তুলে দেয় মুরারই থানার পুলিশ। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। 2020 সালে সারা বিশ্বে যখন করোনা ভাইরাসে আক্রান্ত, সেই সময় সারা বিশ্বের মানুষকেও গ্রামবাসীদের করোনা থেকে মুক্তি দেওয়ার জন্য বীরভূমের রাজনগর ব্লকের পলাশিয়া গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে শুরু করা হয় রক্ষা কালী পুজোর, যা এবছর 3য় বর্ষে পদার্পণ করল। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও বর্তমানে পলাশিয়া গ্রামের রক্ষা কালী পূজাকে কেন্দ্র করে মানুষের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে মিলন মেলার রূপ নেয়। ভক্তি, বিশ্বাস ও আবেগের পরিপূর্ণতা এনে দেয় পলাশিয়া গ্রামের এই একরাত্রি রক্ষা কালী পুজো। এদিন গ্রামবাসীরা জানান, করোনা ভাইরাস মহামারী ব্যাপার, ওই রোগের জন্যে মানসিক করেছি। এটা নিয়ে 3 বছর হয়েছে। 3 বছর। আমাদের রক্ষা মা আসে তাঁতিপাড়া থেকে। হ্যাঁ, প্রতি বছর এই 4 বছর থেকে 3 বছর থেকে পুজো হচ্ছে এবং এটা একটা মানে মিলন ক্ষেত্র বলা যেতে পারে। হ্যাঁ, সবারই আনন্দ উৎসবের দাঁড়াতে আমাদের সুষ্ঠুভাবে পুজো কমিটি পার হয়। আমাদের সারা রাত এই মা তাঁতিপাড়া থেকে এলো, এরপরে বাড়ি আসবে, বাড়ি আসার পরে মায়ের পুজো, হোম, প্রসাদ বিতরণ হবে, তারপরে মা ভোর 4:30 নাগাদ বিসর্জন হবে এবং আসছে বছরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবো। আমার নাম দয়াময় চক্রবর্তী, পলাশিয়া। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, তাঁতিপাড়া। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।